আজ যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি এটি সদ্য মুক্তি পাওয়া তামিল ক্রাইম থ্রিলার মুভি। মুভিটির নাম আনেল মেলায় পানি তুলি, যার বাংলা অর্থ দাঁড়ায় আগুনের মাঝে শিশির বিন্দু। শুরুটা হয় একটি রাতের দৃশ্য দিয়ে, যেখানে গহীন জঙ্গলের মাঝে চোখ বাঁধা অবস্থায় একটি মেয়েকে পড়ে থাকতে দেখা যায়। এই মেয়েটির নাম মাথি। মাথির জ্ঞান ফিরতেই মাথি বুঝতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে। আপাতত এখান থেকে সিন শিফট করে আমাদেরকে 3 মাস পূর্বে নিয়ে যাওয়া হয়। শরণ নামের একটি ছেলের সাথে মাথির এঙ্গেজমেন্ট হচ্ছে। আজ থেকে 3 মাস পর তাদের বিয়ের দিন ঠিক করা হয়। মাথি শহরে একটি স্পোর্টস ইকুইপমেন্ট শপে সুপারভাইজার হিসেবে চাকরি করে। প্রতিদিনের মতন শপে গিয়ে শপের সেলসম্যানদেরকে ব্রিফ করছিল। মাথি তাদের বোঝাচ্ছিল সবারই তো কম বেশি সমস্যা থাকে, তাই শপে আসার পর থেকে নিজ নিজ সমস্যাগুলো যেন শপের বাইরে রেখে আসে আর যেন মন দিয়ে কাজ করে। সবাই যার যার স্টেশনে বা যার যার কাজে চলে গেলে মাথি সার্ভেলেন্স রুমে এসে সিসিটিভিতে দেখতে পায় অনিতা নামের একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছে। মেয়েটিকে চিন্তিত দেখে মাথি গিয়ে জানতে চায়, অনিতা তোমার কি হয়েছে? অনিতা জানায় সে প্রভু নামের একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু কিছুদিন যাবৎ অনিতা জানতে পেরেছে প্রভুর স্বভাব চরিত্র একদমই ভালো নয়। সেজন্য অনিতা সম্পর্ক ছিন্ন করে প্রভুকে অ্যাভয়েড করার চেষ্টা করে যাচ্ছে। অনিতার জন্য তার মা পাত্রও খুঁজছে। এখন সমস্যা হচ্ছে প্রভু প্রতিনিয়ত অনিতাকে ভয় দেখাচ্ছে, যেখানে সেখানে দেখা করে থ্রেট দিয়ে যাচ্ছে, এমনকি আজ এই শপেও আসতে যাচ্ছে। আর এই জন্যেই অনিতা চিন্তিত। মাথি অনিতাকে বোঝায়, তুমি তো কোনো দোষ করনি, তাহলে ভয় কেন পাচ্ছ? তুমি ফ্রেশ হয়ে ডিউটি করে যাও। ও যদি এখানে আসে আমরা দেখব। এর ঠিক কিছুক্ষণ পর মাতাল অবস্থায় প্রভু এসে অনিতাকে তার সাথে যেতে বলছিল। অনিতা না যাওয়ায় প্রভু উত্তেজিত হয়ে পড়লে মাথি প্রভুর কাছে এসে জানতে চায়, কি সমস্যা তোমার? প্রভু বলে, আমার সাথে ওর সম্পর্ক ছিল, আমরা ডেট করেছি, এমনকি একসাথে এক রাতও কাটিয়েছি, আর এখন বলছে ও সম্পর্ক রাখবে না। মাথি প্রভুকে বুঝায়, ও তো বলেই দিয়েছে ও সম্পর্ক রাখতে চায় না, এখন কি সমস্যা তোমার? প্রভু তাতেও মানতে চায় না, বলে আমি ওকে সিনসিয়ারলি ভাবে ভালোবাসি। মাথি বলে, এই তোমার সিনসিয়ার ভাবে ভালোবাসা? যদি তুমি সিনসিয়ার ভাবে ভালোই বাসতে এভাবে ওর কাজের জায়গায় এসে হট্টগোল করতে না। মাথি তখন সিকিউরিটি ডেকে প্রভুকে বের করে দেয়। প্রভু যাওয়ার সময় বলছিল, আমাকে চেনো না, আমি গ্যাং নিয়ে আসবো, তখন দেখবো কে বাঁচায়। এই শপের ম্যানেজারের নাম অর্জুন। অর্জুন আসার সময় প্রভুর এই কথাগুলো শুনতে পেয়ে মাথির কাছে জানতে চায় ওই ছেলেটির কি সমস্যা। মাথি জানায় ওই ছেলেটি অনিতার সাথে ঝামেলা করতে এসেছিল, তাই বের করে দিয়েছি। অর্জুন বলে, দেখো মাথি, এরকম সমস্যা যাদের আছে তাদেরকে বের করে দাও, তাদেরকে রাখার কি দরকার? মাথি অর্জুনকে বুঝায়, সবারই এরকম কিছু না কিছু সমস্যা থাকে, যদি বের করতে হয় তাহলে আমার নিজেরও চাকরি থাকবে না। মাথির কথায় অর্জুন বলে, ঠিক আছে, তুমি যেভাবে হ্যান্ডেল করতে পারো করো। রাতে ডিউটি শেষে মাথি ফিরছিল, তখনই অনিতা দৌড়ে এসে বলে, ম্যাডাম, ও গেটের বাইরে বাইক নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে, আমার ভয় লাগছে। মাথি অনিতাকে তার বাইকে তুলে নেয়। এরপর রাস্তার মাঝে অনিতাকে বলছিল, তুমি তো কোনো খুন করনি, তাহলে এত ভয় কেন পাচ্ছ? এরকম ভয় পেলে তো ওরা ভয় দেখাবেই, সবারই নিজ ইচ্ছায় বাঁচার অধিকার আছে, তুমি ভয় পেও না, যদি আবার কোনো ঝামেলা করে আমরা পুলিশকে কমপ্লেন করব। মাথি ওই রাতের মতো অনিতাকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। এরপর একদিন সকালে অনিতা তার মাকে নিয়ে মাথির বাসায় আসে। অনিতার একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। মূলত মাথির সহযোগিতার কারণেই অনিতা প্রভুর থেকে মুক্তি পেয়েছিল, তাই অনিতার বিয়ের প্রথম কার্ডটি তারা মাথিকেই দিতে এসেছে। অনিতার গ্রামের বাড়ি কুয়াই কানালে, সেখানেই তার বিয়ে হবে। অনিতা বলে, ম্যাডাম, গ্রামটা অনেক ছোট, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। অনিতার এসব কথা শুনে মাথি কথা দেয় সে বিয়েতে যাবে। ওই দিন শপে গেলে মাথি খেয়াল করে একটি ছেলে 2টি টি শার্ট নিয়ে ট্রায়াল রুমে যাচ্ছে, কিন্তু ফিরে আসে একটি টি শার্ট নিয়ে। ছেলেটি হুডির নিচে অন্য টি শার্টটি লুকিয়ে পাশে থাকা সেলসম্যান সতীশকে ইশারা করে চলে যাচ্ছিল। মাথি বিষয়টি বুঝতে পারে, তাই ট্রায়াল রুম চেক করে এরপর ওই ছেলেটিকে আটকে দিতে বলে। সতীশকে নিজের কেবিনে ডেকে বলে, দেখো সতীশ, আমি জানি ও তোমার বন্ধু, যদি আমি চেক করি তোমাকে পুলিশের ঝামেলায় পড়তে হবে, তাই তুমি তাকে কল করে টি শার্টটি ট্রায়াল রুমে রেখে আসতে বলো। উপায় না পেয়ে সতীশ মাথির কথা মতো তার বন্ধুকে টি শার্টটি ট্রায়াল রুমে রেখে আসতে বলে। এরপর সতীশ এসে মাথির কাছে ক্ষমা চায়, বলে, ম্যাডাম, এমন কাজ আর হবে না। মাথি সতীশকে বোঝায়, দেখো, এটি কোনো ছোট অপরাধ না, তুমি চুরি করেছো, তাই এটি ক্ষমা করার যোগ্য না। তোমার জন্য ভালো হবে সব প্রকাশ হওয়ার আগেই নিজেই রেজিগনেশন দিয়ে চলে যাও। সতীশ মাথিকে অনেক অনুরোধ করে, কিন্তু এমন অপরাধীকে মাথি কোনোভাবেই শপে রাখতে চায় না। মাথিকে সতীশ কোনোভাবেই কনভিন্স করতে না পেরে বাধ্য হয়ে নিজেই রিজাইনেশন লেটার দিয়ে চলে যায়। পরবর্তী দিন শরণকে দেখা যায় মাথিকে নিয়ে তার দাদার বাড়িতে গেছে, কারণ বিয়ের 1 সপ্তাহ পুরো পরিবার এখানেই থাকবে।
শরণ মাথিকে একটি ঘরে নিয়ে বলে এটি তাদের প্রোডাকশন রুম, মানে হচ্ছে শরণের পূর্বপুরুষ থেকে সবাই এই রুমেই প্রথম রাত কাটিয়েছে। সবাই মনে করে এই রুমে প্রথম রাত কাটানোর ফলে তাদের বংশ বৃদ্ধি হয়েছে, এজন্য শরণরা রুমটিকে লাকি রুম হিসেবে মনে করে। অন্যদিকে আমরা প্রভুকে দেখতে পাই মদ খেয়ে বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করছে। তার ধারণা মাথি যদি হেল্প না করত আজ অনিতা তাকে ছেড়ে যেত না, অন্য ছেলেকে সে আজ বিয়েও করতো না। এখানে আরও জানা যায় ওই রাতে প্রভু অনিতাকে কনভিন্স করতে পিছে পিছে গিয়েছিল। এরপর মাথির সাথে প্রভুর তর্ক দেখে আশেপাশের লোকজন এসে প্রভুকে অনেক অপমান করেছিল। সেই অপমানগুলোই প্রভু এখন সহ্য করতে পারছে না। প্রভু বন্ধুদেরকে বলে কুরাইকানালে অনিতার বিয়ে হতে চলেছে। তখন প্রভুর দুঃখ দেখে বন্ধুরা সান্ত্বনা দেয়, বলে চিন্তা করিস না, কুরাইকানালেই তো আমরা দেখব ব্যাপারটা। পরবর্তী দিন সিন চলে যায় কুরাইকানালে অনিতার বিয়ের অনুষ্ঠানে। মাথি ও অর্জুনও বিয়েতে এসেছে। তারা এখানে একটি হোটেলে উঠেছিল, রাতের বাসেই আবার ফিরে যাবে। মাথি রুমে বসে বোর হয়ে যাচ্ছিল, তাই আশপাশটা ঘুরে দেখার প্ল্যান করে। এখানে সব থেকে জনপ্রিয় পর্যটন স্পট ছিল সানসেট পয়েন্ট, যেখান থেকে কিনা সূর্যোদয় দেখা যায়। মাথি সারাদিন এদিক ওদিক ঘুরে সন্ধ্যার আগ মুহূর্তে ওই সানসেট পয়েন্টে যায়। মাথির আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ সন্ধ্যার পর এখানে কেউই থাকে না। মাথি যতক্ষণে পৌঁছে সবাই ততক্ষণে নেমে গেছে। বড় একটি পাথরের উপর দাঁড়িয়ে মাথি সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ পিছন থেকে 3 জন হেলমেট পরা লোক এসে মাথির মুখ চেপে তাকে জঙ্গলে নিয়ে যায়। এখান থেকে আবার প্রেজেন্ট। মাথি বসে বসে কাঁদছে, আশেপাশে কেউই নেই। ফোনের ব্যাটারিও শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে। ঘন অন্ধকার জঙ্গলে তখন মাথি একা। অন্যদিকে মাথিকে ফোনে না পেয়ে 15 মিনিট অপেক্ষার পর বাসটি ছেড়ে দিচ্ছে। বাসে আমরা ওই সতীশকেও দেখতে পাই, যে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মাথি একটি রাস্তা খুঁজে পায়। রাস্তা ধরে উপরে আসতেই একটি পানির ট্যাপ দেখেই পানি খেতে যাচ্ছিল, কিন্তু নলে কোনো পানি নেই। তখনই একটি বাইক দেখে মাথি লুকিয়ে পড়ে। বাইকওয়ালাকেও দেখা যায় পুলিশের গাড়ি দেখে বাইকটি রেখে ঝোপের ভিতর পালাচ্ছে। পুলিশের জিপটি চলে যাওয়ার পর আরেকটি বাইক নিয়ে 2 জন ব্যক্তি আসে, যাদের সবার মাথায় হেলমেট ছিল। এরপর 3 জনই চলে যায়। তারা চলে যাওয়ার পর পেইন নিয়ে কাঁদতে কাঁদতে মাথি সামনের দিকে আগাচ্ছিল। একটু দূরে একজনকে দেখে মাথি হসপিটালের কথা জানতে চায়। লোকটি জানায় হসপিটাল তো শহরে, আর বাসও অনেক আগেই চলে গেছে, তবে পাশেই একটি গাড়ি ছিল যেটা কিনা শহরের দিকে যাবে। লোকটি মাথিকে ওই গাড়িতে উঠিয়ে দেয় আর তাদেরকে বলে তারা যেন মাথিকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেয়। কথা মতো তারা মাথিকে নিয়ে হসপিটালের সামনে নামিয়ে দেয়। শীতের রাত, হসপিটালে ডক্টরও কম। মাথি নাম লিখে সিরিয়াল নিয়ে অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষার পরও মাথি সিরিয়াল পাচ্ছিল না। ডক্টরও বের হয়ে চলে যাচ্ছিল। তখন মাথি ডক্টরের কাছে জানতে চায় কোনো লেডি ডক্টর আছে কিনা। ডক্টর বিষয়টি বুঝতে পারে। এরপর একজন লেডি ডক্টরকে ফোন করে ডেকে আনে। লেডি ডক্টরটি মাথির কাছে জানতে চাইলে মাথি লেডি ডক্টরকে বুঝিয়ে বলে যে তাকে ধর্ষণ করা হয়েছে, পেটে প্রচুর পেইন হচ্ছে। সবকিছু শোনার পর ডক্টর মাথিকে বলে, দেখুন ম্যাডাম, এরকম সিচুয়েশনে আগে পুলিশ কমপ্লেন করাতে হবে, এরপর ট্রিটমেন্ট করা যাবে। তখন পুলিশ স্টেশনের ঠিকানা নিয়ে মাথি পুলিশ স্টেশনে যাচ্ছিল। ওই লেডি ডক্টর মাথিকে একটি পেইন কিলার দেয়, যাতে আপাতত তার ব্যথাটা একটু কমে। হসপিটাল থেকে বের হয়ে মাথি থানার উদ্দেশ্যেই আগাচ্ছিল। থানায় তখন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আগামীকাল নতুন ভবনের উদ্বোধন, তাই সবাই এখন পুরাতন ভবন থেকে সব মালামাল নতুন ভবনে নিতে ব্যস্ত। প্রথমে তারা মাথিকে আগামীকাল উদ্বোধনের পরে আসতে বলে, কিন্তু মাথি অন্য শহরের হওয়াতে হেড কনস্টেবল মুতুস্বামী মাথিকে এসআই রুমে পাঠিয়ে দেয়। এই ব্যক্তি হচ্ছে এসআই থিল্লাই নায়াগাম। নায়াগাম মাথির কাছে জানতে চায় সে কি জন্য এসেছে। মাথি অন্যদের সামনে বলতে চাচ্ছিল না, তাই নায়াগাম সবাইকে বের করে দেয়। এরপর লেডি কনস্টেবল আমুদাকে ডেকে কমপ্লেন রেজিস্টার করতে বলে। মাথি প্রথমেই তার পরিচয় দিয়ে জানায় সে একটি বিয়েতে অ্যাটেন্ড করতে এখানে এসেছে। বিকালে সানসেট পয়েন্টে ঘুরতে গেলে তাকে 3 জন হেলমেটধারী লোক ধর্ষণ করেছে, তবে সে কারোই চেহারা দেখতে পায়নি। মাথির থেকে সবকিছু শোনার পর নায়াগাম হেড কনস্টেবল মুত্তুস্বামীকে বলে ওই সানসেট পয়েন্টে যারা দোকানদারি করে তাদের লিস্ট করতে, আর 2 জনকে পাঠিয়ে মাথির হোটেলের আশেপাশেও খোঁজ নিতে বলে। এর মধ্যে মাথি এসে জানায় সানসেট পয়েন্ট থেকে ফেরার সময় একটি 3 রাস্তার মোড়ে আমি 3 জন হেলমেটধারীকে পুলিশের জিপ দেখে পালাতে দেখেছিলাম। তারা 2টি বাইক নিয়ে এসেছিল। অন্ধকারে আমি বাইকের নম্বরগুলো দেখতে পাইনি, তবে বাইকগুলো বুলেট ছিল। নায়াগাম দ্রুত মুন্নস্বামীকে ওই এলাকায় পাঠিয়ে দেয়, আর ওই 3 জন সম্পর্কে কেউ কোনো তথ্য জানে কি না সেগুলো নিয়ে আসতে বলে। এরপর নায়াগাম মাথিকে বলে, তোমার পরিবারকে কিছু জানিয়েছ, নাকি জানালে সমস্যা হবে? ভয় পাচ্ছ? তোমার অবশ্যই না লুকিয়ে তাদেরকে জানানো উচিত। মাথি বলে, আমি সকালে তাদের জানাবো। তার আগে যারা আমার সাথে এমন করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে চাই। এছাড়া আমি আর এখন কিছু ভাবতে পারছি না। নায়াগাম জানতে চায়, তোমাদের এত বড় শোরুম, তুমি কি একাই এসেছিলে?
মাথি বলে সিনিয়র ম্যানেজার অর্জুন ও তার ওয়াইফ এসেছিল, তারা চলে গেছে। মাথির তখন মনে পড়ে বিয়েতে সে সতীশকেও দেখেছিল। মাথি সতীশের কথাও জানায় যে সতীশ সেলসম্যানের কাজ করত। কিছুদিন আগে শপে চুরি করে ধরা পড়ায় আমি ওকে রিজাইন দিতে বাধ্য করেছিলাম, তবে ও আজ বিয়েতে এসে আমার সাথে কোনো কথা বলেনি। নায়াগাম তখন এএসআই ইলাঙ্গুকে সকল চেক পয়েন্টে সতীশের কথা জানিয়ে দিতে বলে, যাতে সতীশ কোনোভাবে এখান থেকে যেতে না পারে। নায়াগাম মাথিকে আবার বলে, তুমি ভালো করে ভেবে দেখো তোমাকে চেন্নাই থেকে আসার সময় বা এখানে আসার পর কেউ তোমাকে ফলো করেছিল কিনা। এর মাঝে একটি চেকপোস্ট থেকেই ওই 3 জন হেলমেটধারীকে থানায় ধরে আনা হয়, যারা পুলিশের জিপ দেখে ঝোপের মাঝে পালিয়েছিল। এই 3 জন কোনো কথারই স্পষ্ট জবাব দিতে পারছিল না, তাই পুলিশেরও তাদের প্রতি সন্দেহ হচ্ছে, কারণ মাথি এদের কথাই বলেছিল। আবার 3 জনের সাথে হেলমেট, সন্দেহ তো হবেই। পুলিশ ওই 3 জনকে পাশের রুমে নিয়ে মারতে শুরু করে। একদিকে তদন্ত চলছে, অন্যদিকে মালামাল শিফটিংয়ের কাজও চলছে। এর মধ্যে মাথির মনে পড়ে চেন্নাই থেকে কুড়াইকানালে আসার সময় প্রভুকে সে দেখেছিল তাকে ফলো করতে। এরপর মাথি নায়াগামকে বলে যে প্রভু নামের একজন তার বন্ধুদের সাথে আমাকে চেন্নাই থেকে ফলো করছিল। নায়াগাম জানতে চায় প্রভুকে। মাথি বলে, আমি যার বিয়েতে এসেছিলাম ওর এক্স বয়ফ্রেন্ড। ওদের মাঝে সমস্যা হয়েছিল, মেয়েটিকে ভয়ভীতি দেখাচ্ছিল বলে আমি বলেছিলাম পুলিশকে কমপ্লেন করব, ওকে শুধু ভয় দেখাতে বলেছিলাম। মাথির কথা শুনে নায়াগাম বলে, তুমি তো দেখছি বড় সমস্যা নিয়ে এখানে এসেছো। এরপর ইলাঙ্গুকে কল করে বাস স্ট্যান্ড, হোটেল সব জায়গায় খোঁজ নিতে বলে যে প্রভু নামে কেউ এখানে এসেছে কিনা, আর যদি এসেও থাকে তাহলে সে এখন কোথায় আছে। তার কথা মতো পুলিশের 2টি টিম সব জায়গায় খোঁজ করতে শুরু করে। একটি হোটেলে জানা যায় প্রভু তার বন্ধুর সাথে এই হোটেলে সকালে উঠেছিল, কিন্তু হঠাৎ ইমার্জেন্সির কথা বলে রাতেই তারা বের হয়ে চলে গেছে। এরপর খুঁজতে খুঁজতে প্রভু ও তার বন্ধুদের একটি খাবারের হোটেলের সামনে পেয়ে পুলিশ তাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। অন্যদিকে ওই 3 জনকে মারধর করে নায়াগাম সত্যিটা জানতে চায় যে তারা ওই জঙ্গলে কি করছিল আর কেনই বা তারা পুলিশদের দেখে লুকিয়েছিল। ওই 3 জন বলে তারা আজ বিকালে থান্দিকালাম বার থেকে 2টি বাইক চুরি করেছে, তাই পুলিশ জিপ দেখে তারা ঝোপের মধ্যে লুকিয়েছিল। এছাড়া তারা আর কিছুই জানে না। থান্দিকালাম বারে খোঁজ নিয়ে জানা যায় ওই বার থেকে সত্যিই আজ 2টো বাইক চুরি হয়েছিল। এজন্য তারা নিকটস্থ থানায় কমপ্লেনও করেছে। অন্যদিকে প্রভুদেরকেও থানায় নিয়ে আসা হয়। প্রভুদের ব্যাগ চেক করে তাদের কাছে জানতে চাওয়া হয় কেন তারা মাথিকে ফলো করে এখানে এসেছে। প্রভু জানায়, স্যার আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল। পুলিশ তাদের মাথিকে দেখালে প্রভু রেগে গিয়ে বলে, স্যার ওর জন্যই সব হয়েছে। তখনই পুলিশ তাদের মারতে শুরু করে, বলে কেউ ভালো না বাসলে তুমি তাকে অ্যাসিড মারবে, আর কেউ ওই মেয়েকে সাহায্য করলে তুমি তার জীবন নষ্ট করে দিবে। তোদের আলাদা ট্রিটমেন্ট করতে হবে। আলাদা ট্রিটমেন্টের কথা বলতেই প্রভু বলে, অনিতার ঠিকানা জানতেই আমরা মাথিকে ফলো করেছিলাম। পুলিশ বলে, তাই যদি হবে তোরা কেন রাতের আগেই চলে যাচ্ছিলি, আর বিয়েতেও তো তোরা যাসনি। প্রভু বলে, স্যার ওদের পরিবারের লোকেরা আমাদেরকে দেখে ফেলেছিল, এজন্য ভয়ে আমরা দ্রুত চলে যাচ্ছিলাম। কিন্তু তাদের কোনো কথাই পুলিশদের বিশ্বাস হচ্ছে না। আবার সতীশকে বাস থেকে ধরে আনা হয়েছে। পুলিশ সতীশকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে, কারণ সতীশের সাথে যেহেতু মাথির ঝামেলা হয়েছিল, পুলিশের ধারণা সতীশ প্রভুর সাথে মিলেই তাহলে এখানে এসেছিল। কিন্তু সতীশকে মারধর করার পরও প্রভুর সাথে সতীশের কোনো যোগসূত্রই পাওয়া যাচ্ছিল না। 3টি রুমেই তখন আলাদা আলাদা করে সবাইকে টর্চার করা হচ্ছিল। এর মাঝে তখন অন্য থানা থেকে খবর পাওয়া যায় ওই 3 জন যে বাইক চুরির কথা বলেছিল সেগুলোর কমপ্লেন থানায় রেজিস্টার করা হয়েছে। তার মানে তারা সত্যি বলছে, তারা ছোটখাটো চোর। তবে চেন্নাই থেকে যারা এসেছে, মানে প্রভু ও তার বন্ধু এবং সতীশ, এখন সন্দেহটা এদের উপরেই। পুলিশ ধারণা করছে ওরা প্রতিশোধ নিতেই ঘটনাটি ঘটিয়েছে। এরপর আলাদা আলাদা চলে যাচ্ছিল। পুলিশ যখন এই 3 জনের বিরুদ্ধে এফআইআর লিখছিল, তখনই মাথি বলে, আমার মনে হয় না এই 3 জন করেছে, ওদের বয়স কম। আমি তাদের না দেখলেও আমার মনে হয়েছে তাদের বয়স 45 থেকে 50-এর আশেপাশে হবে। নায়াগাম তখন মাথিকে বলে, তুমি যদি এভাবে বারবার আমাদেরকে কনফিউজড করো, আমরা কিভাবে কি করব? এই 3 জনকে ভালোভাবে টর্চার করলেই ওরাই স্বীকার করবে যে ওরা করেছে। আর তুমি এভাবে কনফিউজ করছো, তোমাদের মতন মেয়েদের জন্যই অপরাধীরা পার পেয়ে যায়। মাথি বলে, স্যার আমার কোনো কনফিউশন নেই। তখনই নায়াগামের গলায় একটি আঁচিল দেখে মাথির মনে পড়ে যায় নায়াগামই তাকে ধর্ষণ করেছিল। তবে মাথি নায়াগামকে বুঝতে দিচ্ছিল না। নায়াগাম মাথিকে বলে, এমন কেস মাঝে মাঝেই আমাদের কাছে আসে। 20 বছরের অভিজ্ঞতা আমার। 22 বছরের এক মেয়েও তোমার মতো সাহস নিয়ে এসেছিল। সেও ধর্ষকদের বিচার চাচ্ছিল। আমরা ক্রিমিনালদের ধরে এফআইআর ফাইল করছিলাম, কিন্তু ওর পরিবার সম্মানের ভয়ে পিছিয়ে যাচ্ছিল। মেয়েটি তারপরও কেস নিতে বলে। আমি কেস নিয়েছিলাম, আসামিদের কোর্টেও নিয়ে গিয়েছিলাম। পরদিনই মিডিয়া এই খবর প্রচার করে দিলে ওই পরিবার সহ্য করতে না পেরে পুরো পরিবার আত্মহত্যা করেছিল। এইসব শুনে নায়াগাম বলে, কি হলো, ভয় পাচ্ছ? তুমি এক কাজ করো,
তুমি যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। তোমার পরিবারের সাথে আলোচনা করে দেখো তারা কেস করবে কি করবে না। নায়াগামের কথা শুনে ভয়ে মাথি বের হয়ে যাচ্ছিল। বাইরে মুল্লুস্বামীর আন্টি দেখেও চিনতে পারে মুল্লুস্বামীও সেখানে ছিল। থানার বাইরে দেখা যায় পুলিশ জিপের সামনেই ইলাঙ্গু পান পরাগের প্যাকেট ছিঁড়ছিল। মাথি ইলাঙ্গুকেও চিনতে পারে, কারণ এরকম শব্দ তখনও সে শুনেছিল। সব থেকে বড় যে প্রমাণ ছিল তা হলো পুলিশ জিপের পিছনে 3টি হেলমেট তখনও রাখা ছিল। মাথির আর বুঝতে বাকি নেই, সে ধর্ষকদের কাছেই ধর্ষণের বিচার চাইতে এসেছে। মাথি তখন কনস্টেবল আমুদার কাছে জানতে চায় এখানে কোনো সিনিয়র অফিসার নেই। আমুদা জানায় এখানে লেডি ইন্সপেক্টর আছে, তবে কালকের আগে তাকে পাওয়া যাবে না। তখনই নায়াগাম আমুদাকে ডেকে নিয়ে জানতে চায় ওই মেয়ে কি বলছে। আমুদা জানায় সিনিয়র অফিসারের কথা জানতে চাচ্ছিল। এরপর নায়াগাম মাথিকে আবার ডেকে পাঠায়, কারণ মাথি সিনিয়র অফিসারের খোঁজ করছে। আবার এটাও বলেছে যারা কাজটি করেছে 45 থেকে 50 বছরের মাঝে হবে। মাথি শিক্ষিত মেয়ে, যদি কোনোভাবে লিক করে দেয় তাদেরকেই সমস্যায় পড়তে হবে। তাই তারা এমন কিছু করতে চায় যাতে মাথি এখান থেকে যাওয়ার পর কোনো অ্যাকশন নিতেই সাহস না পায়। মুল্লুস্বামী প্রথমে মাথির পোশাক চেক করে দেখে, এরপর ভিতরে নিয়ে বলে যা ঘটেছে ডিটেলসে বলো। মাথি বলে আমি আগেও বলেছি, কিন্তু মুল্লুস্বামী আবারও জানতে চায় বলো শুধু আমাকে না, বড় অফিসারের কাছে গেলে তাকেও বলতে হবে। এমনকি যা যা ঘটেছে ডেমোও দেওয়া লাগতে পারে। কতজন ছিল তুমি কিভাবে জানলে? তুমি কি তাদের দেখেছো? হতেও তো পারে 2 জন ছিল, একজন দ্বিতীয়বার এসেছিল। আর কে তোমার কাপড় আগে খুলেছিল, নাকি তুমি নিজে খুলে দিয়েছিলে? মুল্লুস্বামী নায়াগাম কন্টিনিউ তখন মাথিকে ভয় দেখাচ্ছে যে এই সকল প্রশ্নের উত্তর তাকে বারবার দিতে হবে, এমনকি এর থেকেও খারাপ কিছু হতে পারে। তারা বলে তুমি বললে 45 থেকে 50-এর মধ্যে লোক হবে, তুমি কিভাবে তাদের বয়স বুঝতে পারলে? নাকি এমনটা আগে করেও অভ্যস্ত আছো? আমরা না, মিডিয়া এমনটা জানতে চাইবে। তখন কি উত্তর দিবে তুমি? আর কোথায় কোথায় আঘাত পেয়েছো দেখার পরেই আমরা কেস রেজিস্টার করতে পারবো। এর মধ্যেই এই থানার ইন্সপেক্টর এসে পড়ায় তারা মাথিকে অন্য রুমে নিয়ে স্টেটমেন্ট লিখতে শুরু করে। ইনি হচ্ছেন এই থানার ইন্সপেক্টর মারাগাথা মণি। ইন্সপেক্টর এসপির অফিসে গিয়েছিল, তাই ফেরার পথে আগামী দিনের অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে এসেছে। নায়াগাম ইন্সপেক্টরকে অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিল। তখনই সেলের ভিতর সতীশ অসুস্থ হয়ে পড়ে। সবাই সতীশের কাছে গেলে ইন্সপেক্টর জানতে চায় কি কেস। নায়াগাম বলে সাধারণ ইপটিজিং কেস ম্যাডাম, আমি সব হ্যান্ডেল করে নিব, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আগামীকালের অনুষ্ঠানের নির্দেশনা দিয়ে নায়াগামের উপর সব দায়িত্ব দিয়ে ইন্সপেক্টর চলে যায়। ইন্সপেক্টর চলে যাওয়ার পর নায়াগাম মাথিকে বলে দেখো আমরা দোষীকে ধরার চেষ্টা করছি, তারপরও তোমার ইচ্ছা হলে বড় অফিসারের কাছে যেতে পারো। তাদের কথার মাঝেই ইন্সপেক্টর ফিরে আসে, কারণ ইন্সপেক্টরের জিপের টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। ইন্সপেক্টরকে দেখতেই তাদের হাত পা কাঁপতে শুরু হয়ে গিয়েছে। ইন্সপেক্টর মাথিকে দেখে জানতে চায় ইনি কে। নায়াগাম বলে ঘুরতে এসে একটি সমস্যায় পড়েছিল ম্যাডাম, তাই কমপ্লেইন দিতে এসেছে। ইন্সপেক্টর তখন মাথিকে নিজের রুমে ডাকছিল, কিন্তু নায়াগাম বলছিল দরকার নেই ম্যাডাম, আমি সব দেখে নেব, আপনার চিন্তা করতে হবে না। ইন্সপেক্টর তারপরও মাথিকে ভিতরে ডেকে নিয়ে যায়। মাথি তখন ইন্সপেক্টরকে সব খুলে বলছিল। বাইরে তখন নায়াগাম এদিক ওদিক করে যাচ্ছে। মাথির থেকে সব শুনে ইন্সপেক্টর বলে দেখো সন্ধ্যা 6টার পর আমরা কোনো মহিলাকে থানায় রাখতে পারি না। যেহেতু তারা সিনিয়র অফিসার থেকে সব লুকানোর চেষ্টা চালাচ্ছে, তার মানে তারা কোনো অন্যায় করেছে। সব পুরুষরা তাদের নিজেদের অথরিটি মনে করে এখানে। দেখো না, আমরা একই ইউনিফর্ম পরি, তারপরেও আমাদেরকে লেডি অফিসার বলে, কারণ ওরা মেয়েদেরকে নিচু দেখাতে চায়। যাই হোক, তুমি বলো তোমার জন্য এখন আমি কি করতে পারি? মাথি জানায় ম্যাডাম, আমার সাথে যারা এই অন্যায় করেছে তাদের যেন সাজা হয়, আমি এটাই চাই। ইন্সপেক্টর মাথিকে বলে দেখো ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুধু আত্মবিশ্বাসী যথেষ্ট নয়, এর জন্য তোমাকে স্মার্ট এবং ধৈর্যশীল হতে হবে। আজ রাতে সম্ভব না, আগামীকাল অনুষ্ঠানের পরে আমি তোমার স্টেটমেন্ট নিব, এরপর যেই অ্যাকশন নিতে হয় আমি নিব। ইন্সপেক্টর মাথিকে থানায় তার রুমে থাকতে বলে, কারণ বাইরে গেলে তার সমস্যা হতে পারে। ইন্সপেক্টর মাথিকে একটি কম্বল দিয়ে বেরিয়ে চলে যায়। বাইরে গিয়ে নায়াগামের গলায় চেক করে দেখে তার গলায় আঁচিল আছে, যেমনটি মাথি বলেছিল। এরপর আমুদার কাছে জানতে চায় থানায় এমন কেউ আছে যে পান পরাগ জাতীয় কিছু ব্যবহার করে। আমুদা জানায় এএসআই ইলাঙ্গু স্যার ব্যবহার করে। ইন্সপেক্টরের সন্দেহ তখন তাদের দিকেই, তাই নায়াগামকে ডেকে জানতে চায় সে কমপ্লেইন লিখেছে কিনা। নায়াগাম জানায় ম্যাডাম কমপ্লেইন লেখা শেষের দিকে, আর আসামি হচ্ছে 2 জন সতীশ আর প্রভু, তারা স্টেটমেন্টও দিয়েছে। সবকিছু চিন্তা করে ইন্সপেক্টর বলে মেয়েটি তাদের হাইট, ওয়েট এবং সবকিছু বলে দিতে পারছে, এমনকি এভিডেন্স সম্পর্কেও বলছে, কিন্তু তোমার ইনকোয়ারি সঠিক দিকে যাচ্ছে না। যাই হোক, তোমার আর কিছু করতে হবে না, কালকে ফাংশন শেষে আমি ওর স্টেটমেন্ট নিয়ে নিজের মতো তদন্ত করব। তুমি, ইলাঙ্গু, মুন্নুস্বামী কাজ করতে করতে নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছো, ফাংশন শেষে তোমরা একটু রেস্ট করো। এসব বলে ইন্সপেক্টর চলে যায়। নায়াগামের আর বোঝার বাকি নেই, ইন্সপেক্টর তাদেরকে টার্গেট করেছে। তার মানে মাথি হয়তো বুঝতে পেরেছে তারা এই ক্রাইমটি করেছে।
আর মাথি সবকিছু ইন্সপেক্টরকে বলে দিয়েছে। যতক্ষণ কেসটি তাদের কাছে ছিল কোনো চিন্তা ছিল না। কাল যদি ইন্সপেক্টরের হাতে চলে যায় তাহলেই তারা শেষ। তাই আগামীকাল কোনোভাবেই মাথিকে স্টেটমেন্ট দিতে দেয়া যাবে না। 3 জন প্ল্যান করে থানায় ধরে আনা সবাইকে ছেড়ে দেয়। এরপর থানার অন্যান্য সদস্যদেরকেও ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারা কিছু একটা প্ল্যান করে পুরাতন একটি দরজা খুলছিল। দরজা খোলার শব্দ পেয়ে মাথি এগিয়ে এসে দেখে বাইরে কেউ নেই, সবাই চলে গেছে। ভয় পেয়ে মাথি স্টেশনের পিছন দিয়ে পালানোর চেষ্টা করছিল। সামনে দেয়াল থাকাতে সামনে একটি ঝোপের ভিতর লুকিয়ে পড়ে, যেই জন্য তারা মাথিকে দেখতে পেয়ে জোর করে ধরে নিয়ে আসে। মাথিকে ওই রুমের মধ্যে এনে জোর খুলে মাথির কাপড় খুলে বিবস্ত্র করে, এরপর মোবাইলে ভিডিও ধারণ করে। এর কিছুক্ষণ পর মাথি কাপড় পরে বের হয়ে এলে নায়াগাম বলে, এখন তুমি চুপচাপ চলে গেলে তোমার আর কোনো সমস্যায় পড়তে হবে না। আমাদের সেফটির জন্য আমরা আমাদের কাজটি করেছি। এরপরও তুমি যদি কমপ্লেন করো তোমার নগ্ন শরীর সারা দুনিয়া দেখবে। তুমি চুপচাপ চলে যাও। কোনো রাস্তা না দেখে মাথি কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পিছের থেকে নায়াগাম বলছিল, এই মেয়েদের সামনে গান ধরলে তারা বুক উঁচু করে প্রতিবাদ করতে আসে, আর যদি তাদের কাপড় খুলে নাও সম্মানের ভয়ে নিজেরাই পালিয়ে যাবে। কারণ মানুষ জীবনের থেকে সম্মানকেই বেশি মূল্য দেয়। মাথি চলে যায়। পরবর্তী দিন নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এই এসআই নায়াগামকেই তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে মেডেল প্রদান করা হয়। এটাই হলো বাস্তবতা। অন্যদিকে মাথি চেন্নাই ফিরে একটি হসপিটালে গিয়ে নিজের ট্রিটমেন্ট করায়। শরণও মাথির সাথে আছে। ডক্টর মাথির ট্রিটমেন্ট দিয়ে শরণকে বলে, দেখো এই ইফেক্টটা মেয়েদের শরীরের থেকে মনে বেশি পড়ে, তাই তোমাকে এখন ওকে মেন্টাল সাপোর্ট দিতে হবে। এগুলো দিন, মাস বা বছরে রিকভার হয় না। নিজেদের শরীরের প্রতি ঘৃণা তৈরি হয়ে যায়। এর থেকে সুইসাইডের প্রবণতাও তৈরি হয়। শুধু তুমি এসব থেকে ওকে মুক্ত করতে পারবে। হসপিটাল থেকে শরণ মাথিকে মাথির বাসায় নিয়ে যায়। এরপর বলে, দেখো মাথি, যা হয়েছে বা আগামীতে যা কিছুই ফেস করতে হয় আমি করব। এই মুহূর্তে আমি আমার ফিলিংসটা তোমাকে বোঝাতে পারবো না। শুধু এতটুকুই বলতে চাই, আমি তোমার পাশে আছি। শরণ মাথির সাথেই থাকতে চাচ্ছিল, কিন্তু মাথি তাকে বলে, তুমি যদি আমার সাথে থাকো আমার নিজেকে তোমার উপর ডিপেন্ডেন্ট মনে হবে। তাই মাথি একা থাকতে চায়, নিজের মতো করে থাকতে চায়, নিজের মতো করে থাকতে চায়। তাই শরণ মাথিকে ভালোভাবে বুঝিয়ে চলে যায়। রাতে মাথির ঘুম ভাঙতেই ওই দিনের ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল। তাই মাথি ওয়াশরুমে গিয়ে দ্রুত গোসল করছিল, কারণ তার শরীরের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথি তার শৈশবের কথাগুলো ভাবছিল। ছোটবেলায় বাচ্চাদের সাথে খেলার সময় পরিবারের লোকেরা তাকে জামা পরিয়ে দিত, ওড়নার ফাঁকা দিয়ে পেট দেখা যেত বলে সবাই সেফটি পিন ব্যবহার করতে বলতো। এমনকি সবসময় ওড়না টানতে টানতে যে জায়গাটা টানতো সেখানে কালো দাগ পড়ে যেত। এমনকি স্কুলের স্পোর্টস প্রতিযোগিতায় জিতলেও পোশাকের জন্য তাকে কথা শুনতে হতো। ছোটবেলা থেকেই শুধু শরীরকে সেভ করার জন্য শেখানো হয়েছে। সারা রাত বসে এসব স্মৃতিগুলো মনে করতে করতে সকাল হয়ে যায়। মাথি চিন্তা করে, ওরা নুড ভিডিও বানিয়েছে যাতে সে কোনো কমপ্লেন করতে না পারে। তারা তাকে চুপ রাখতে তাদের সাধ্যমতো চেষ্টা করছে, তাকে ভয় দেখিয়েছে। কিন্তু তারপরও মাথি কোর্টে গিয়ে তার স্টেটমেন্ট দেয়, তাদের নামে কমপ্লেন করে। মাথি বলে, কারণ তারা একটি মেয়েকে কন্ট্রোলে রাখতে ওই মেয়ের শরীরকে ব্যবহার করছে, আর এটি আমি কখনোই হতে দিতে চাই না। কোর্টের মাধ্যমেই কমপ্লেনটি পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে চলে যায় এবং সে ওই জায়গার এসপিকে কমপ্লেনটি ফরওয়ার্ড করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দেয়। সাথে সাথে এসপি ইন্সপেক্টরকে কমপ্লেনের ব্যাপারে জানালে ইন্সপেক্টর চার্জশিট রেডি করে এবং নায়াগামকে কল করে বলে, তোমার বিরুদ্ধে কমপ্লেন রেজিস্টার হয়েছে, দ্রুত স্টেশনে এসে দেখা করো। কমপ্লেনের কথা শোনা মাত্রই নায়াগাম চিন্তায় পড়ে যায়। মুলুস্বামী ও ইলাঙ্গুকে কল করে তার সাথে দেখা করতে বলে। থানায় তখন পুলিশের বড় বড় কর্মকর্তারা এসে ওই কেসের তদন্ত শুরু করেছে। তারা এভিডেন্স খুঁজতে তারা ওই স্পটে যাওয়ার প্ল্যান করে। অন্যদিকে নায়াগাম মুলুস্বামী ও ইলাঙ্গুকে নিয়ে ওই সানসেট পয়েন্টের পাশে যায় যেখানে তারা ঘটনাটি ঘটিয়েছিল, কারণ সেখানে তাদের ব্যবহৃত বিভিন্ন এভিডেন্স পড়েছিল। তারা ওই এভিডেন্সগুলোকে একত্র করে নষ্ট করার চেষ্টা করছিল। তখনই থানা থেকে আসা তদন্ত টিম তাদেরকে দেখতে পায়। তারা বুঝতে পারে যে এরা এভিডেন্স নষ্ট করতেই এসেছে। তাদের 3 জনকেই কাস্টডিতে নেওয়া হয়। এরপর তাদের কাছে কোনো উপায় ছিল না বলে রাগের মাথায় তারা ওই ভিডিওটি তাদের এক পরিচিত লোককে দিয়ে সকল পর্ন সাইটে আপলোড করিয়ে দেয়। ভিডিও আপলোড করার পর থেকেই চারিদিক থেকে মাথিকে কল করতে শুরু করে। যারা এতদিন তার খোঁজ নেয়নি তারাও কল করে যাচ্ছে। মাথি কারোর কলেরই অ্যান্সার করছিল না। এরপর বৈষমিক নামক তার বান্ধবীর এক কল রিসিভ করলেই সে মাথিকে ভিডিওর ব্যাপারে জানায়। মাথি বলে, আমি কমপ্লেন ফাইল করলে তারা ভিডিও লিক করে দিবে। এটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু মাথির বান্ধবী বলে অন্য কথা। সে বলে, ভিডিওটি এমনভাবে ভয়েস দিয়ে এডিট করা হয়েছে মনে হচ্ছে তোর নিজের ইচ্ছাতেই ভিডিওটি করা হয়েছে। মাথি তখন শরণকে কল করে জানতে চায়, তুমি ভিডিওটি দেখেছো? শরণ শুধু মাথিকে বলে, এগুলো নিয়ে তোমার আজে বাজে চিন্তা করতে হবে না।
কারণ শরণই একমাত্র সবকিছু জানতো। মাথি নিজেও ভিডিওটি দেখে বুঝতে পারে কেউ তার কথা বিশ্বাস করবে না। অন্যদিকে তারা তিনজন ওই এভিডেন্স মেটাতে গিয়েছিল বলে কেসও স্ট্রং হয়ে যাচ্ছে। এখন তাদের বাঁচারও কোনো রাস্তা নেই। নায়াগাম জানতো মাথি যদি বেঁচে থাকে তাহলে সে কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিবে, তখন তার কোনোভাবেই রেহাই পাবে না। তাই একজন সন্ত্রাসীকে কল করে মাথিকে খুন করার প্ল্যান করে। এদিকে সন্ধ্যার পর শরণ মাথিকে নিয়ে মেডিকেল চেক আপ করতে যাচ্ছিল। তখনই নায়াগামের পাঠানো লোকেরা মাথিদের অটো চাপা দিতে গিয়ে একটি বাইককে চাপা দিয়ে দেয়। শরণও তখন বুঝতে পারে এটা সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট নয়, তাদের মারতে ইচ্ছা করেই করানো হয়েছে। নায়াগামের এই প্ল্যানটিও কাজে না আসায় নায়াগামের শ্বশুর এক সাবেক পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে এবং সেটেলমেন্ট করার প্ল্যান করে। পরবর্তী দিন তারা শরণকে ডেকে নেয়। ওই পুলিশ কর্মকর্তা শরণকে সেটেলমেন্টের কথা বলে যে তুমি তো কেস জিতেই গেছো, ওদেরকেও সাসপেন্ড করা হয়েছে, ওরা আর চাকরিই করতে পারবে না, সমাজে সম্মানও হারিয়েছে, এর থেকে বড় শাস্তি কি হতে পারে বলো তো? ওদের জেলে পাঠানো দরকার আছে? এখন ভালো হবে তুমি কেসটি তুলে নাও। এই পুলিশ কর্মকর্তা শরণকে মিডিয়া এবং সমাজের ভয় দেখায়, এমনকি এটাও বলে যে ওরা দরকার হলে তোমার পা ধরে ক্ষমা চাইবে, তুমি কেসটি তুলে নাও, এরপর ওকে বিয়ে করে স্বাভাবিক জীবনযাপন করো। শরণ কিছু বুঝে উঠতে পারছিল না। এরপর ওই তিনজনকে শরণের কাছে ক্ষমা চাইতে ডাকা হয়, কিন্তু শরণ নায়াগামের গালে চড় মেরে চলে যায়, কারণ সে মাথির পাশে আছে। মাথির ন্যায় বিচার সে পাইয়ে দেবে। শরণ সেখান থেকে বাড়ি ফিরে দেখে তার পরিবারের লোকেরা তার জন্য অপেক্ষা করছে। শরণ আসার পর তারা শরণকে বলে এমন মেয়েকে এখন আমাদের পরিবারে আনার দরকার নেই, ওর থেকে ভালো মেয়ে পাবে। তারা নিজেদের সম্মানের কথা ভাবছে যে শহরের সবাই তখন কি বলবে। শরণ তাদের বলে তোমরাই তো ওর সাথে কথা বলে বলেছিলে ও ভালো মেয়ে, তোমরা ওকে পছন্দ করলে, কিন্তু এখন কিভাবে খারাপ হয়ে গেল? শরণের বাবা বলে সবাই তোমার ভালোর জন্যই বলছে, সবাই সবার অভিজ্ঞতা থেকে বলছে। শরণ বলে কিসের অভিজ্ঞতা বাবা? দাদার যখন জন্ম হয়েছিল তখন তো টিভি ছিল না, তোমার যখন জন্ম হয়েছিল তখন সেলফোন ছিল না, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কিভাবে আমার ভালোর জন্য হবে? এখনকার জীবন আর 50 বছর আগের জীবন একরকম ছিল না। দাদি যখন মারা গেল তখন 40 দিনের জায়গায় তোমরা 16 দিনে সব শেষ করলে, এখন তো আবার 3 দিনও করে ফেলে। কালচার যখন পরিবর্তন হয় তখন তোমরা সব মানিয়ে নিতে পারো, আর যখন বিয়ের কথা আসে তখন পুরাতন নিয়ম নীতি আর সম্মান এগুলোর কথা কেন ওঠে? শরণ তাদেরকে বলে যদি মাথিকে খারাপ বলতেই হয় আগে ওর দোষটা আমাকে দেখাও, যে ও কোথায় দোষ করেছে এবং কি জন্য আমি ওকে বিয়ে করব না। পরবর্তী দিন ওই তিনজনকে কোর্টে নিয়ে আসা হয়। মাথিও আজ স্টেটমেন্ট দিতে এসেছে। কোর্টে ক্যামেরা ফিট করে সবাইকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর মাথি স্টেটমেন্ট দেয়, তার সাথে কি কি ঘটেছিল। মাথি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই খুলে বলে। মাথির স্টেটমেন্ট রেকর্ড করে জর্জ মাথির সাহসিকতার জন্য মাথিকে ধন্যবাদ জানায়, বলে এমন ঘটনা ঘটার পরেই ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু সবাই তোমার মতন সাহসিকতা নিয়ে তোমার মতো এগিয়ে আসে না। মাথি বলে ম্যাডাম আমি ওইখান থেকে নিজেকে দোষী ভেবে ফিরছিলাম, মনে হচ্ছিল আমি কোনো দোষ করেছি। এখানে ফিরে এসে ট্রিটমেন্ট নেই, যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট ভেবে নর্মাল জীবনযাপন করতে চেষ্টা করছিলাম, কিন্তু তারা যা আমার সাথে করেছে আমি ভুলতে পারছিলাম না। আমি কেন এমন পরিস্থিতিতে আটকে থাকবো? আমি তো কোনো অন্যায় করিনি। তারা আমার নুট ভিডিও করে আমার শরীরকে কাজে লাগিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করেছে। আমার শরীর আমার জন্য অস্ত্র হতে পারে, তাই আমি নিজেই চিন্তা করি ভিডিও লিক হলে হোক, তার জন্য আমি লজ্জা পেয়ে পিছিয়ে থাকবো না। জর্জ তখন বলে অনেক মেয়ে আছে এই ভিডিও লিক হওয়ার ভয়ে নিজেরা সুইসাইড করে, সম্মানের ভয় পায়। মাথি বলে ম্যাডাম এটা তাদের দোষ না, কারণ এটা আমাদের ছোট থেকেই শেখানো হয়। আমাদেরকে বলা হয় হাঁটু দেখা গেলে বা কোমর দেখা গেলে লজ্জায় পড়তে হয়, বংশের সম্মান নষ্ট হয়। একটি মেয়েকে মানসিকভাবে বিশ্বাস করানো হয় শরীরই তার সব থেকে দুর্বল জিনিস, তাই সম্মানের ভয়ে অনেক মেয়েই আওয়াজ তুলে না, নীরবে মেনে নেয়। শরীর কিভাবে মানুষের দুর্বলতা হয়? একজন মানুষের জীবনের থেকে তার সম্মান বড়, কিন্তু আমাদের মেয়েদের সম্মানটা কোথায় সেটাই আমার কনফিউশন। মাথি বলে আমার মতে সম্মান কখনো আমার শরীর বা যে কাপড় আমি পরি তার উপর নির্ভর করে না, সম্মান নির্ভর করে আমি কেমন জীবনযাপন করি তার উপর। আমি সম্মান নিয়ে বেঁচে থাকা বলতে বুঝি আমার সাথে যে অন্যায় হয়েছে, যারা সে অন্যায় করেছে ক্রিমিনালরা আইনের দ্বারা শাস্তি পাক। মাথির স্টেটমেন্ট এখানেই শেষ হয়। নিঃসন্দেহে ওই ক্রিমিনালদেরও সাজা দেওয়া হয়েছিল। মুভিটিও এখানে শেষ হয়। ক্রাইম যার সাথেই হোক আমাদের রুখে দাঁড়ানো উচিত। আর একটি বিষয় আমি বলতে চাই, আমি মুভির এক্সপ্লেইন করি আপনাদেরকে মুভিটি ভালো করে বুঝিয়ে দিতে, তার মানে এই নয় আমি কোনো কিছু প্রমোট করি। যদি কোনো ভুল থেকে থাকে বা ভালো দিকও থেকে থাকে তার ক্রেডিট আমার নয়, যারা মুভিটি তৈরি করেছেন তাদের। আমি তখনই ক্রেডিট ডিজার্ভ করব যখন আপনাদেরকে এই মুভিটি ভালো করে বুঝিয়ে বলতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।